মারা গিয়েছেন এবং তার পরিবারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে ক্রমাগত মানসিক চাপ উদ্বেগ সহ্য না করতে পেরে সুইসাইড করেছে। এই মুহূর্তে তৃণমূলের প্রতিনিধি দলও তার বাড়িতে গিয়েছেন, এই বিষয়টা নিয়ে ঘোরতর নিন্দা জানাচ্ছে। কারণ মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়, শোক সন্তপ্ত পরিবারকে আমরা আমাদের সমবেদনা জানাচ্ছি, কিন্তু কোথাও কোনো অবস্থাতে সিএ নিয়ে মারা যাওয়ার কোনো কারণ হয়নি। এই মুহূর্তে সন্তান হারা যারা হয়েছেন, পরিবারের একজন চলে গেছে, আমি কোনো রাজনৈতিক মন্তব্য করব না। তৃণমূলও যে বিভ্রান্তি তৈরি করে মানুষের মনের মধ্যে উদ্বেগ তৈরি করছে, তাতেও কারণ কোনো মারা যাওয়ার কারণ নেই। আর যদি কারোর বিরুদ্ধে প্রকৃত ব্যবস্থা নিতে হয় তাহলে তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনার মনে হচ্ছে না যে সিএ মানুষকে বাঁচানোর আইন, মেরে দেওয়ার আইন নয়। সিএ নাগরিকত্ব দেবার আইন, কেড়ে নেবার নয়। সুতরাং যারা সমাজে বিভ্রান্তি তৈরি করছে এর জবাব তারা দিতে পারে। তবে আবার বলছি, সিএর কারণে কেউ আত্মহত্যা করবে পরিস্থিতি এরকম ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও নেই, পশ্চিমবঙ্গে তো নেই। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে আপনি বলছেন, এবং এটা আমি মৃত্যু নিয়ে কোনো রাজনীতি করতে চাই না। মৃতদেহের রাজনীতি তৃণমূলের রাজনীতি, বিজেপির নয়। যারা আজকে এটা নিয়ে রাজনীতি করতে যাচ্ছেন, ঠিক সময়ে মানুষ তাদের প্রত্যুত্তর দেবে। এই মুহূর্তে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলে এবং প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে যে শ্রীরামপুর কেন্দ্রে যেখানে সিপিআইএম ও দীপশিতা ধরকে প্রার্থী করেছে সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রার্থী দিয়ে দিল, যদিও এখনো পর্যন্ত যাদবপুর আর ডায়মন্ড হারবারটা তারা ফাঁকা রাখলো। দেখুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কারোর কোনো মাথা ব্যথা নেই। আর কংগ্রেস আর তৃণমূল এই মুহূর্তে তাদের মধ্যে কি সম্পর্ক আছে পশ্চিমবঙ্গে এবং দিল্লিতে, সেটা নিয়েও মানুষ খুব একটা বেশি আগ্রহী নয়। আমরা আগেও বলেছি, নির্বাচন পেরিয়ে যাবে, তখনও এদের জোট শেষ হবে না। এই নির্বাচনটা তারা দর্শক আসনে বসে যদি এখন থেকে কোনো ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে জোট করেন, 2029 সালে একটা লড়াই দিতে পারবেন। কিন্তু বিজেপির প্রার্থী তালিকা কেন বের হচ্ছে না সেই নিয়ে তৃণমূল প্রতিদিন ঘন্টার হিসাব দেখাচ্ছেন এবং কংগ্রেস সংশয় প্রকাশ করেছেন, এনসিসি ভঙ্গ হয়েছে এমনটা বলছে পার্থ ভৌমিক, রাজ্যের মন্ত্রী। তিনি আজকে বলেছেন যে সেই সমস্ত পঞ্চায়েতকে তিনি পুরস্কৃত করবেন যারা সব থেকে বেশি লিড এনে দিতে পারবে এই 2024-এর ইলেকশন। এটা কি এনসিসির ভায়োলেশন নয়? অভিষেকের মন্তব্য হিসেবে পার্থ ভৌমিক এই মন্তব্য তুলে ধরেছেন যে 4টি পঞ্চায়েতের জন্য একটি বিশেষ ঘোষণা আছে, প্রাইজ আছে। 21-এর পর প্রাইজ পেয়েছিলেন, 24-এও প্রাইজ দেব। যে পঞ্চায়েতে আপনারা লিড দিতে পারবেন সেই পঞ্চায়েতে আবাসের টাকা ক্লিয়ার করে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, তৃণমূল কংগ্রেসের রাজনীতি হচ্ছে মানুষকে পণ্য হিসেবে বেছে নিয়ে তাকে কিছু পাইয়ে দিয়ে তার পরিবর্তে গদিতে টিকে থাকবার জন্য ভোটের রাজনীতি। তৃণমূল কংগ্রেস কার্যত মানুষকে অপমান করছে এ ধরনের বক্তব্যের মধ্যে দিয়ে। যে রাজনৈতিক দলের মূল দর্শন জো জিতা ও সিকান্দার, এবং যে রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে বুথে লিড দেওয়া, তার পরিণতি যেটা হবেই, তার প্রতিফলন এবং প্রতিধ্বনি যেভাবেই হয়, বারবার সেটা প্রমাণিত হচ্ছে। সুজাতা মণ্ডল খা, তাকেও গতকাল শোনা গিয়েছে, তিনি বলছেন যে বুথ থেকে তৃণমূল তারা লিড দিতে পারবে না, তিনি তৃণমূলের কোনো কর্মীকেও সেখানে আসতে দেবেন না। না, সুজাতা মণ্ডল খান তিনি একজন নির্বাচনের প্রার্থী, তিনি তো অন্যায় কিছু বলেননি, কেন তাকে সমালোচনা করা হবে? তিনি তৃণমূল কংগ্রেসের যেটা কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের যেটা এজেন্ডা, যেটা সংস্কৃতি, যেভাবে তৃণমূল কংগ্রেস চলতে চায় এবং চলছে, সেটাই তিনি বলেছেন। তো এটা তো ওপর থেকে নিচ পর্যন্ত আসছে। সুজাতা দেবী যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বা পার্থ ভৌমিক যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটা তো ওদের দোষের কিছু নয়। ওদের যেটা বলা হয়েছে ওরা সেটা বলছেন প্রার্থী হিসেবে। পাণ্ডবেশ্বরের বিধায়ক ও তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠল সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে। সেখানে যারা জানা যাচ্ছে ভাইরাল ছবি অনুযায়ী নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব বিরোধীরা। ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে মঙ্গলবার রাতে কুলটির একটি দিনেশগড়ের ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি টাকা বিলি করছেন। নরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি তৃণমূল জেলা সভাপতি, পাণ্ডবেশ্বরের বিধায়ক।
আসলে তো বিজেপির কেন তালিকা বেরোচ্ছে না এই নিয়ে ওরা চিন্তিত, তার মূল কারণ হচ্ছে কিরকম প্রার্থী সেরকম দেখে টাকার অঙ্ক ঠিক করবে, সেভাবেই বিলিবারটা করবে। তো সেই জন্য ওরা বলছে যদি আগাম জেনে ফেলতে পারি তাহলে আমরা সেই অ্যামাউন্টের টাকা ভেতর থেকে কাঠের তলা থেকে বার করে দিয়ে আসবো। বলছি কংগ্রেসের বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং রাহুল গান্ধী তিনি আজকে একটি মন্তব্য করেছেন যে আদতে বিজেপি গভর্নমেন্ট দেশের শতাব্দী প্রাচীন একটি পার্টি, সেই পার্টির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়ে এটা প্রমাণ করতে চাইছেন যে গণতন্ত্রকে ফ্রিজ করে দেওয়া হলো, দেশের গণতন্ত্রকে বাজেয়াপ্ত করা হলো, গণতন্ত্রকে ফ্রিজ করে দিয়েছেন নরেন্দ্র মোদী। শতাব্দী প্রাচীন পার্টির যদি এত দুরবস্থা হয়, একটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলে দল উঠে যাবে, উপক্রম হয়ে নির্বাচনে লড়তে না পারে, তাহলে নির্বাচন লড়াই ভালো। এ দলের এরকম অবস্থা হলো কেন? উনি তো আছেন বেলে। ন্যাশনাল হেরাল্ডে অভিযোগ কে করেছে? নরেন্দ্র মোদী করেনি, বিজেপির কোনো নেতা করেনি। অভিযোগ করেছে যারা কংগ্রেসী, অভিযোগ করেছে যারা স্বাধীনতা সংগ্রামী, যারা ন্যাশনাল হেরাল্ডের ওই ফান্ডে বিনিয়োগ করেছিলেন, টাকা দিয়েছিলেন দেশপ্রেমিক হিসেবে, তাদের বংশধরেরা, যারা প্রতিষ্ঠিত কংগ্রেসী বলে পরিচিত মানুষের কাছে, তাদের অভিযোগের ভিত্তিতে মামলা। আর সেই মামলায় মা আর ছেলে জেলের পরিবর্তে এখন বেলে। তিনি এসব কথা বলছেন। রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরানো হয়েছে রাজীব কুমারকে। এবার 4 জেলা শাসককে পরিবর্তন করা হলো। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার জেলা শাসককে সরিয়ে দেওয়া হয়েছে। না, আবার তার সঙ্গে ডিএম, এসপি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এইসব নামগুলো তালিকাতেও রয়েছে। এখন ঘটেছে যেটা সেটা চাপতে নিয়ে দেখুন, হচ্ছে ওটা জানা নেই। শোনা যাচ্ছে প্রমোটি আইএএস অফিসারকে যদি নির্দিষ্ট ওই পদে রাখা হয় তাহলে নির্বাচন কমিশন তাকে অপসারণ করবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গোটা প্রশাসনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমোটি আইএএস এবং আইপিএস হাতে তুলে দিয়েছেন, তারাই কার্যত পরিচালনা করছেন এবং তাদের দিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয়। বারবার সেটা পশ্চিমবঙ্গে প্রমাণিত হয়েছে। এখন অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন মানুষকে উপহার দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। ফলে তারা কাকে কখন কোথা থেকে অপসারণ করবেন, কাকে বসাবেন, এটা নির্বাচন কমিশনের বিষয়। স্বরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখনো তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ। একই সঙ্গে তৃণমূলের 81 নম্বর ওয়ার্ডের অফিসেও তল্লাশি অভিযান চলছে। এটা কাল থেকে শুরু হয়েছিল শুনলাম, এখনো চলছে। এই বিষয়ে আমাদের কি বলার থাকতে বলুন? ইনকাম ট্যাক্স তো সারা দেশে প্রতি মাসে কোথাও না কোথাও তারা তল্লাশি চালায়। 135 কোটি 40 কোটির দেশ, তারপরে 5 নম্বর অর্থনীতি, আর দিকে দিকে এত অর্থনৈতিক কেলেঙ্কারি, পুরো একটা মানে স্ক্যামের হাব হয়ে গেছে কলকাতা। সেখানে কিসের ভিত্তিতে, কোন কানেকশনে আজকে তার বাড়িতে তল্লাশি চলছে, এটা আমাদের জানা নেই, আর আমাদের এ নিয়ে মন্তব্য করাও ঠিক হবে না। বিকশিত ভারত নিয়ে আপনাদের বিজ্ঞাপন চোখে পড়ছে, একেবারে সরাসরি সরকারিভাবে বিজ্ঞাপন দেওয়া হলো এবং ইলেকশন কমিশন এই বিকশিত ভারত নিয়ে প্রচারে একটা নিষেধাজ্ঞা জানিয়েছে। এটা কি আপনাদের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে? যেখান থেকে এই প্রচারটা হচ্ছে, যারা এটাকে কন্ট্রোল করছেন, এর প্রতিক্রিয়া তারা দিতে পারবেন, আমি নয়। নির্বাচন কমিশন যখন এটা নিয়ে কোনো তাদের মন্তব্য করেছেন এবং তাদের অবস্থান জানিয়েছেন, আমাদের প্রচার বিভাগ নয়, ভারত সরকারের প্রচার বিভাগে যারা আছেন তারা এর উত্তর দিতে পারবেন, তারা বিষয়টি দেখবেন। কলকাতা থেকে রাজারহাট সর্বত্র দেদার পুকুর ভরাট চলছে। তিলোত্তমাকে কি তিলে তিলে যারা শেষ করে দিচ্ছে তাদের কি গ্রেফতার হবে না বা করা উচিত নয়? অ্যাডিট কোশ্চেনের সাথে সেটা হচ্ছে বেহালায় 131 নম্বর ওয়ার্ডের পুকুর বোঝানোর অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো সিপিআইএম। অভিযোগ, বনমালী নস্কর রোডে প্রায় 2 বিঘার একটি পুকুর এখনো বোঝানোর কাজ চলছে। সে সময় দাঁড়িয়ে গার্ডেন রিচে পুকুর দিকে অভিযোগ উঠছে পুকুর বোঝানো, সেই সময় দাঁড়িয়ে পুকুর বোঝার কাজ এখনো চলছে। দেখুন, আপনারা বারবার গার্ডেন ব্রিজের কথা কেন বলছেন? গার্ডেন ব্রিজ অত্যন্ত জনবহুল এলাকা, গার্ডেন ব্রিজে বহু আইন কানুন চলে না, এটা অনেকেই দাবি করে থাকেন। গার্ডেন ব্রিজে অবৈধ নির্মাণ হচ্ছে, গার্ডেন ব্রিজে পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, কেন কলকাতার অন্যান্য ওয়ার্ডে হচ্ছে না? মেয়রের তৈরি করা কমিটি তো রিপোর্ট তুলে 108 নম্বর ওয়ার্ডে 210টি জলাশয়কে বুঝিয়ে ফেলা হয়েছে। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলেছিলেন যে লেক টাউনের সামনে নয়নজলিতে
কেউ মৃতাঞ্জলি দিয়ে দিয়েছেন, পুরো সেটা বুঝিয়ে ফেলেছে। এটা কিন্তু সেটারও কোনো কনস্ট্রাকশন, মানুষ তো দেখলো, আপনারাও দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত ওখান দিয়ে যাতায়াতের সময়। মানে তৃণমূলের যে কর্মসূচি, মামাটি মানুষের কর্মসূচির মধ্যে একটা জিনিস হচ্ছে যে যেখানে জল দেখতে পাবে সেখানেই মৃতাঞ্জলি, মানে সেখানেই মাটি দিয়ে ভরিয়ে দাও, আর রাস্তাঘাট যেগুলো আছে ওগুলো মাঝে মধ্যে জলাশয় বানিয়ে দাও। এখন দেখবেন যত রাস্তা আছে রাস্তাগুলো হয়ে গেছে জলাশয়, আর যেগুলো জলাশয় হচ্ছে সেগুলো হচ্ছে রাস্তা। এটাই হচ্ছে তৃণমূলের এগিয়ে বাংলা। বিধাননগরে একটা পুকুর ভরাট চলছিল, সেখানে দিনের বেলায় চলছিল, মহিলারা গিয়ে প্রতিবাদ করায় পুলিশ তাদের হুমকি দিয়েছে, মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ তো মহিলাদের নিরাপত্তা দিতে পারে না, এবার কি বিধাননগরের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগবে? প্রশ্নটা কোনো মহিলার নিরাপত্তার নয়, প্রশ্নটা হলো তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। বিধাননগরে কতগুলো বাড়ি ভেঙে ফেলবার অর্ডার মহামান্য আদালত দিয়েছে, সেটাকে এখানে কমপ্লাই করেনি। আবার বিধাননগর কর্পোরেশন আমাদের সামনে কেষ্টপুর অঞ্চলে একটি অঙ্গনওয়াড়ি স্কুল এবং একটি জলাশয়কে বুঝিয়ে দিয়ে অঙ্গনওয়াড়ি স্কুলকে তুলে দিয়ে সেখানে বড় হাউসিং চলছে, সেটা বন্ধ করার নির্দেশ দিয়েছে বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি থানাকে। থানা সেটাকে কমপ্লাই করছে না, ফলে পুরো ব্যবস্থাটি তো হয়ে গেছে লুটের। কে কি করবে? এক একজন ইঞ্জিনিয়ার তারা যে পরিমাণ অর্থ করেছেন সেটা মোটামুটি নেতারা দেখলে লজ্জা পাবে। কেউ কেউ বলছেন আমরা তো মানে অনুব্রতর সঙ্গে টেক্কা দিতে পারি, সম্পত্তির পরিমাণ এত, আমলারা লুট করে ফেলেছে। এই তো এখানে একজন আমলা বাড়ি করেছেন 3 তলায় সুইমিং পুল, ক টাকা মাইনে পায় আইএস অফিসার? তো স্ট্যাটাস মেনটেন করে সন্তান সন্ততিদের ঠিকঠাক প্রতিপালন করে একটা বাড়ি করাই দুঃসাধ্য, 3 তলায় সুইমিং পুল করা যায় না। গার্ডেন রিচ নিয়ে আজকে ববি হাকিম সমালোচনার মুখে ফিরহাদ হাকিম বলছেন আমি কি করব, আইন নিয়ে আমি কি বসে থাকি নাকি? বলছেন মেয়র আমি কি করব, আইন নিয়ে আমি বসে থাকি নাকি? দেখুন, মেয়র মেজাজ হারানোর প্রশ্ন নেই, তাহলে দায়িত্ব কে নেবেন? মহানাগরিক তিনি, তাকে দায়িত্ব নিতে হবে। মেয়র বলছেন এটা সামাজিক অভিশাপ, আর ডেপুটি মেয়র আবার উত্তর থেকে বলছেন যে না, এটা তো আমাদের মরাল দায়িত্ব আমরা তো অস্বীকার করতে পারি না, নৈতিক দায়িত্ব আমরা অস্বীকার করতে পারি না। এখন উত্তর কলকাতার দক্ষিণ কলকাতার লড়াই, উত্তর আর দক্ষিণ এই দুই মেরুর টানাপোড়েনে কে কখন বিবৃতি দেবে আমাদের জানা নেই। আমরা মনে করি এর জন্য মুখ্যমন্ত্রী, আমাদের পুরমন্ত্রী, মেয়র, ডেপুটি মেয়র, যারা এমআইসি, কাউন্সিলর, ইঞ্জিনিয়ার সকলে দায়ী, কেউ দায় এড়াতে পারেন না। প্রধান বিচারপতি আজকে হাইকোর্টে বলছেন গার্ডেন রিচ কাণ্ড নিয়ে যে প্রশাসনের নজরে এড়িয়ে কিছু হয়েছে বলে আমার তো মনে হচ্ছে না, শুধু আইন থাকলেই হবে না, তা প্রয়োগও তো করতে হবে। ফলে প্রশাসনের নজরদারি এড়িয়ে হয়নি এমনটাই মনে করছেন বিচার। দেখুন, মহামান্য আদালতের একটা অবজারভেশন, আদালতের কথা বলেছে, কিন্তু দুগ্ধপুষ্ট শিশুও জানে যে তৃণমূল কংগ্রেসের ইচ্ছা ছাড়া এই মুহূর্তে কলকাতা শহরের পাতাও নড়বে না। মানুষ তার বাড়ি রিনোভেট করতে পারছে না। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে গিয়ে ডাকছে যে সুভাষদাকে ডেকে দিন। কি করে সুভাষদা আমাদের সঙ্গে কথা না বলে কাজ শুরু করে দিল এখানে? আপনারই তো সেটা পরিবেশন করলেন। তো সেখানে কোনো জিনিস কনস্ট্রাকশন হবে, তাও আবার পুকুর বুঝিয়ে, সেটা কাউন্সিলর জানবে না। আসলে বিষয়টা হচ্ছে, ঠিকই বলেছেন, যেখানে যেখানে ব্যবস্থা আছে কাউন্সিলর নিজের লোকেরা কনস্ট্রাকশন করছে, সেগুলো খোঁজ কাউন্সিলর রাখে না। যদি সাধারণ মানুষ কোনো বাড়ি তৈরি করতে যায় সেটা রাখে। কিন্তু গতকাল একটা অর্ডার হয়েছে 40টা বেআইনি বাড়ি, তার মধ্যে একটা বিশেষ সম্প্রদায়, সেই একটাকে ভাঙার নির্দেশ। পরে অবশ্য স্থানীয় তৃণমূলের এই প্রতিরোধ করে সেটাকে বন্ধ করেছে। টিকিট না পেয়ে হরতাশ মৌসুম বেনজির নূর, গনি খান পরিবারের সদস্য, তিনি তার বক্তব্যে আজকে জানান দল এবার টিকিট দেবে বলে আশাবাদী ছিলাম, কারণ আমি 2019-এ লড়েছিলাম, জেলা সভাপতি ছিলাম। তবে আমি এখন রাজ্যসভার সাংসদ, আমি এখানে 2বার জিতেছি, এক্সপেকটেশন আমার ছিল, কিছু লোকের মন খারাপ হয়েছে, তবে দল যাকে প্রার্থী করেছে জেতাতে বাধ্য তৃণমূলের সৈনিক হিসেবে। প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস সেখানে প্রার্থী হয়েছে, মৌসুম বেনজির নূর তিনি একটু হতাশা ব্যক্ত করেছেন। দেখুন, জয় পরাজয়, সাফল্য ব্যর্থতা, রাগ অনুরাগ, হাসি কান্না, প্রেম বিরহ, এই সমস্ত নিয়েই রাজনৈতিক দল এগিয়ে চলে। এখন কংগ্রেসের মতো একটা শতাব্দী প্রাচীন দল, তারা কখন কাকে প্রার্থী করে ফেলছে সেটাও যেন বোঝা যাচ্ছে না। আর তার গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস, সেটাও তো কিছুটা তাদের ছাপ আছে। তো স্বাভাবিকভাবে তারা তাদের মতো করছে। আমার মনে হয়
এই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে চিন্তিত নয়। তৃণমূলের প্রার্থী তালিকা, তৃণমূলের বক্তব্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর কাছে কার্যত অপ্রাসঙ্গিক। মানুষ মন তৈরি করে নিয়েছে যে অন্যান্য জেলার মতো মালদাতেও তৃণমূল শূন্য এই নির্বাচনে করে দেবে। না, আমার একটা আছে, আলাদা একটা প্রশ্ন আছে। আমার একটা আলাদা প্রশ্ন আছে। ওই একই